প্রিয় লিসেনার্স, আর কথা বাড়াবো না, চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি এই মাদ্রাসাকে কেন্দ্র করেই। 2015 সালে মাজহারুল ইসলাম ভাই এই মাদ্রাসায় ভর্তি হন। সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। মাদ্রাসায় কয়েকটি ফ্লোর রয়েছে ওই বিল্ডিংয়ের, যেখানে ওনারা লেখাপড়া করেন। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আলাদা একটি ফ্লোর রয়েছে। তাদের টেক কেয়ার করার জন্য আলাদা কিছু ব্যাপার স্যাপার থাকে। তাদের যত্ন, তাদের পড়ার যেই ধরন, পড়া নেয়ার যে ধরন, সব কিছুই কিন্তু আলাদা একটা সিস্টেমে পরিচালিত হতে হয়। কারণ অন্যান্য 8-10টা স্বাভাবিক স্টুডেন্টদের মতো ওনারা কিন্তু নন। এই জন্য যারা ওস্তাদ রয়েছেন তারাও ওনাদের বিষয়ে বেশ সতর্ক থাকেন, যাতে করে ওনাদের কোনো অসুবিধা না হয়। 2016 সালের দিকে একজন স্টুডেন্ট ভর্তি হয়, যার বাড়ি আমিনবাজারে, গাবতলীর পরে যে আমিনবাজার রয়েছে সেখানে। ছেলেটার নাম ইয়াহিয়া। ছেলেটা দৃষ্টি প্রতিবন্ধী। আমরা সাধারণত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বা বোন যাদেরকে দেখি, ওনাদের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এটা প্রিয় লিসেনার্স আপনারাও খেয়াল করবেন, ওনাদের অসাধারণ স্মৃতিশক্তি থাকে। এর কারণ হচ্ছে যে আমরা যখন একই সাথে দেখি এবং শুনি, সেটা আমাদের মস্তিষ্কে বেশ বড় ধরনের চাপ সৃষ্টি করে। এটা যদি আমি সহজভাবে বলতে চাই তাহলে খেয়াল করবেন, একটি ভিডিও যদি মোবাইলে ধারণ করা হয়, সেই ভিডিওটা মেমোরির কতটুকু অংশ খায়। কিন্তু একটি অডিও যদি ধারণ করা হয় একই ডিউরেশনের, তাহলে সেই অডিওটা কি পরিমাণ জায়গা খায় বা জায়গা দখল করে। এর থেকে বোঝা যায় যে আমরা যারা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, সেক্ষেত্রে আমাদের যেই মস্তিষ্ক, এই মস্তিষ্কের বড় একটা অংশ কিন্তু দখল করে থাকে, বা মস্তিষ্কের যেই বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় সেটা আরও অনেকটা বেশি হয়ে থাকে দেখার ক্ষেত্রে। দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম নয়। তারা শুধু শুনছেন, যার কারণে খুব সহজেই শোনা জিনিসটা ওনাদের মাথায় থেকে যায় দীর্ঘ সময় অবিকৃতভাবে। এই কারণে ওনাদের মেধাটা বা এই যে শোনার সাথে সাথে যেই মেমোরাইজ করে ফেলার ব্যাপারটা, এটা ওনাদের সাধারণত বেশি হয়ে থাকে। এইখানে এই ইয়াহিয়া নামক ছেলেটা ছিল ব্যতিক্রম। তার শরীরটা ছিল বেশ মোটাসোটা, শরীরের ভারে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো না। এরপরে আরও একটা গুরুতর সমস্যা তো রয়েছেই, সে চোখে দেখতে পারতো না। চোখে দেখতে না পারার কারণে অন্য দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা যেই ধরনের অ্যাডভান্টেজ পেতেন, যেমন পড়া মনে রাখা, এই বিষয়টা অন্যদের ক্ষেত্রে খুব ভালো, কিন্তু এই ইয়াহিয়া ব্যাপারটা কোনোভাবেই মনে রাখতে পারতো না, বা তার পড়াও মনে থাকতো না। তার শরীরটা এত মোটা ছিল যে নড়াচড়া করতে অসুবিধা হতো। সেই সাথে সে ছিল খুবই বোকাশোকা, সরল সহজ একটা ছেলে। তার এই সহজ সরলতা, এটা অনেকেই মজা করতো এটা নিয়ে। মাদ্রাসার বেশ কিছু স্টুডেন্টরা মজা করতো, যারা স্বাভাবিক বাচ্চা আর কি, তারা মজা করতো। আবার অন্য যারা আছে তারা আবার ওর প্রতি খুব সহানুভূতিশীল ছিল, তারা ওকে বিভিন্ন কাজে সহযোগিতা করত। এর মধ্যে একজন ভাই, যিনি তার ওস্তাদের মতো, যদিও তিনি একজন স্টুডেন্ট, কিন্তু তার ওস্তাদের মতো সবসময় তাকে শাসন করতেন, ভালোবাসতেন, গাইড করতেন। তো উনি যেটা করতেন সেটা হচ্ছে যে উনি যেটা দেখলেন যে এই যে ইয়াহিয়া ছেলেটা, সে যখন মাদ্রাসায় ভর্তি হলো, মাদ্রাসার যে স্বাভাবিক খাবারগুলো ইয়াহিয়া ছেলেটা আসলে ওইভাবে খেতে পারে না। এখন খাবারের সময় চলে যাচ্ছে, সে আস্তে আস্তে খাচ্ছে, আবার ক্লাসে বসতে হবে, তখন ওই বড় ভাই ইয়াহিয়াকে বেশ ধমকাতেন, যাই কী ব্যাপার, তুমি এরকম করো কেন, তাড়াতাড়ি খাও না কেন। তখন ওই ইয়াহিয়া বলতো যে আসলে তার এই শারীরিক বিভিন্ন সমস্যা, এই কারণে তার মা বাবা সবসময় ভালো ভালো খাবারে অভ্যস্ত করিয়েছিলেন। এই জন্য সাধারণ খাবারগুলো তার খেতে কষ্ট হয়, সে অভ্যস্ত না, সে আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে। তো যেমন তাকে বিভিন্ন বিষয়ে অভ্যস্ত করানোর চেষ্টা করতেন সেই ভাই, সেই সাথে তাকে বিভিন্ন ধরনের কাজে পরামর্শ দিতেন, নিজে তার কাজে সহযোগিতা করতেন। এভাবে একজন গার্ডিয়ান যেভাবে শাসনও করে, ভালোবাসে, সহযোগিতা করে, উনিও ঠিক সেভাবেই কাজ করতেন। তার নাম হচ্ছে হাফেজ মাহমুদ ভাই। উনি বেশ
ভালো রকমের একজন গাইড হিসাবে এই ইয়াহিয়ার সাথে থাকতেন বা কাজ করতেন আর কি। মাহমুদ ভাইও ওনারও এই দৃষ্টি প্রতিবন্ধী সংক্রান্ত এই সমস্যাটা ছিলই। তো হয় কি 2016 সালে ইয়াহিয়া ভর্তি হওয়ার পর বেশ ভালো যাচ্ছিল মোটামুটি। ওই একই বছরের আগস্ট মাসের 2 তারিখে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে যায়। তবে সেই ঘটনাটার আগে আরেকটি ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধীরা যেই ফ্লোরে থাকতো সেখান থেকে আরেকটা ফ্লোরে তোলা হয়, নতুন একটা ফ্লোরে। সেই ফ্লোরে নতুন টাইলস লাগানো হয়েছে। নর্মালি কিছু কিছু টাইলস থাকে না যে পিচ্ছিল থাকে, একটু পানি থাকলেই বেশ পিচ্ছিল হয়ে যায়। তো এই ইয়াহিয়া সে যখন পড়ার সময়টা চলছিল তখন ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে সে ওয়াশরুমে যাবে। এখন নতুন টাইলস তো ওই টাইলসগুলো ওরকম একদম খসখসে ছিল না, কিছুটা পিচ্ছিল টাইপের ছিল আর কি, যার কারণে ওখানে সে পা পিছলে পড়ে যায়। এদিকে অনেক সময় হয়ে যায়, সে আসে না। এদিকে ওস্তাদ উনি চিন্তা করলেন কী ব্যাপার, ইয়াহিয়া ছেলেটা আসে না কেন, আবার কোনো সমস্যা হলো কি না। এমনিতে তো তার শরীরটা খুব ভারী, নড়াচড়া করতে অসুবিধা হয়। তো উনি যখন বাইরে যান, বাইরে গিয়ে দেখেন যে একটা ভয়ঙ্কর দৃশ্য, ইয়াহিয়া উপুর হয়ে পড়ে আছে এবং সে জোরে জোরে শ্বাস নিচ্ছে। তখন ওস্তাদ তাকে টেনে তোলেন, তাকে একটু স্বাভাবিক করেন, বলেন যে কি হয়েছে তোমার। তখন ইয়াহিয়া বলে যে সে পা পিছলে পড়ে গেছে, এমনিতে শরীর ভারী তো, উঠতে পারে নাই, আর কোনো ধরনের কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছে যার কারণে সে চিৎকার চেঁচামেচিও করতে পারে নাই। যাই হোক, ওখান থেকে তাকে তুলে আনা হয়। এরপরে বিভিন্ন সমস্যা দেখা দেয় ইয়াহিয়ার সাথে, কারণ হচ্ছে যে একে তো তার শারীরিক সমস্যা ছিলই, তার সাথে এইভাবে পড়ে যাওয়ার পরে তার কোমরে মারাত্মক সে ব্যথা পেয়েছে। ডাক্তার দেখানো হয়, টেস্ট করা হয়, রেজাল্ট আসে তার কোমরটা ভেঙে গেছে। কোমরটা ভেঙে গেছে, এত ভারী একটা ছেলে, তাকে নড়ানো চড়ানো, তার সব কিছু দেখাশোনা করা, এটা কিন্তু সকলের জন্য বেশ টাফ একটা ব্যাপার হলেও মাদ্রাসার অধিকাংশ ছাত্র শিক্ষক সকলে মিলে ইয়াহিয়ার সেবা করত। এদিকে ইয়াহিয়ার পরিবার, তার মা বাবা বিশেষ করে ইয়াহিয়াকে খুব ভালোবাসতেন। সাধারণত হয় কি যে এই ধরনের কোনো একটা বাচ্চা যদি কোনো পরিবারে থাকে, পরিবারের অনেক সদস্যরাই তার প্রতি অবহেলা করার একটা প্রবণতা আমরা দেখি, কিন্তু ইয়াহিয়ার ব্যাপারটা ছিল ভিন্ন রকমের। তার মা বাবা বা পরিবারের অন্য সদস্যরা ইয়াহিয়াকে খুবই ভালোবাসতেন। তো ইয়াহিয়ার এই খবর শুনে তারা সকলে চলে আসেন। আসার পর তারপর ইয়াহিয়াকে ওনারা আরও অধিকতর চিকিৎসার জন্য নিয়ে যান। এর অল্প কিছুদিন পর, এই যে আগস্ট মাসের 2 তারিখে বেলা 11:30টার দিকে একটা খবর আসে মাদ্রাসায় যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইয়াহিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইয়াহিয়ার বাড়ি তামিনবাজার ছিল। মারা যাওয়ার পর ইয়াহিয়ার ডেড বডিটা সরাসরি আগে মাদ্রাসায় আনা হয়। মাদ্রাসায় আনার পর নিচতলাতে একটা জায়গা ছিল, তো সেখানে ইয়াহিয়াকে গোসল দেওয়া হয়, সেখানে কাফনের কাপড় পরানো হয় এবং মাদ্রাসার স্টুডেন্টরা, উস্তাদরা ইয়াহিয়ার জানাজার নামাজ পড়েন। এরপর ইয়াহিয়ার ডেড বডি তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে দাফন কাফন করা হয়। যারা দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থী ছিলেন বা ওস্তাদরা ছিলেন, তারা সকলে বলেছিলেন একটা অদ্ভুত বিষয়, ইয়াহিয়া এমনিতে মৃত্যুর পূর্বে তার চেহারাটা যেরকম ছিল, কিন্তু মৃত্যুর পর তার চেহারাটা অন্যরকম লাগছিল, একটা নুরানি ভাব, তার মুখে ছিল হাসি, অদ্ভুত রকমের একটা হাসি, মনে হচ্ছে যে সে হাসছে। এরকম মনে হওয়াটা স্বাভাবিক, কারণ সকলের কাছেই মনে হচ্ছিল ইয়াহিয়া মুচকি মুচকি হাসছে, আর মনে হচ্ছে সে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে অনেক সময় মানুষ হাসে না, স্বপ্ন দেখে, অনেকটা সেরকম। ইয়াহিয়ার জন্য সকলেই ব্যথিত ছিল। ইয়াহিয়ার সাথে সবাই যে ভালো ব্যবহার করতো বিষয়টা এরকম না। মাদ্রাসার কিছু কিছু স্টুডেন্টরা কিন্তু তার সাথে দুর্ব্যবহারও করতো, তার সাথে খারাপ আচরণ করতো। ইয়াহিয়া এতে মনে কষ্ট পেত না। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে অনেকে তোমার সাথে বা কেউ কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার মনে কষ্ট লাগে না? তখন ইয়াহিয়া নাকি বলেছিল যে না, আমার মনে কষ্ট লাগে না। তখন তাকে প্রশ্ন করেছিল যে তোমার কাছে কি মনে হয়, আল্লাহর কাছে তুমি কি চাও, কি পেলে খুশি হতা? তখন ইয়াহিয়া বলেছিল যে আল্লাহ যদি পৃথিবী থেকে আমাকে নিয়ে যেতেন
তাহলে আমি খুব খুশি হতাম, কারণ আমার শরীর নিয়ে আমি চলতে পারি না, আমার শারীরিক বিভিন্ন ধরনের অসুবিধা, তারপর চোখে দেখি না, আমার বুদ্ধিশুদ্ধি কম, পড়াশোনাও মনে রাখতে পারি না, এই জীবন দিয়ে কি হবে। আমি আমার জীবনের প্রতি খুব বিতৃষ্ণা বোধ করি। এই বিষয়গুলো এই যে বিশেষ করে মাহমুদ ভাই একজন আছেন, তার সাথে কিন্তু শেয়ার করেছিলেন। মাহমুদ ভাইয়ের কোরআন তেলাওয়াতটা অসাধারণ ছিল। ইয়াহিয়া মাঝে মাঝেই বলতো যে আমি যদি মাহমুদ ভাইয়ের মতো হাফেজ হতে পারতাম, ওনার মতো তেলাওয়াত করতে পারতাম। প্রিয় লিসেনার্স, এতক্ষণ কিন্তু ইয়াহিয়া সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। এবার চলে যাব আসল ঘটনায়। আসল ঘটনাটা কি হয়েছিল। ইয়াহিয়ার সাথে যেই সকল স্টুডেন্টরা ভালো ব্যবহার করতো না, এর মধ্যে একজনের নাম ছিল আব্দুল হালিম। ইয়াহিয়ার মৃত্যুর কয়েকদিন পর একদিন আব্দুল হালিম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে যে ইয়াহিয়া আব্দুল হালিমের হাত ধরে টানছে। আব্দুল হালিম শুয়ে আছে। ইয়াহিয়া বলছে, আব্দুল হালিম, এখন কি ঘুমানোর সময়? আজকে তো ঘুমানোর দিন নয়, আসো আমার সাথে। এই বলে দোতলা থেকে আব্দুল হালিমকে সিঁড়ি দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেখানে ইয়াহিয়াকে গোসল করানো হয়েছিল, মানে জানাজার পূর্বে কাফন পরানোর আগে গোসল করানো হয়েছিল, সেই জায়গাটাতে আব্দুল হালিমকে হাত ধরে নিয়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখার সাথে সাথে আব্দুল হালিম তো চিৎকার দিয়ে ওঠে। আর এটা কি দেখলো সে? এই বিষয়টা অন্যদের সাথে কিন্তু সে শেয়ার করে। তো এই স্বপ্ন দেখার পরের দিন আর একটা ঘটনা ঘটে, তবে এটা আর স্বপ্নে নয়, এটা বাস্তবে। এই যে হাফেজ মাহমুদুল হাসান ভাই, উনি যেখানে ঘুমিয়েছেন ওখানে কিন্তু এক ধরনের একতলা, দুইতলা, তিনতলা টাইপের স্টিলের খাট রয়েছে। আমরা বিভিন্ন সময় এরকম খাটগুলো দেখেছি না, বিভিন্ন জায়গায় কিন্তু এটা আছে, বিভিন্ন হোস্টেলগুলোতে আছে। তারপর প্রবাস জীবনে যারা রয়েছেন তারাও এই ধরনের খাটগুলোর সাথে পরিচিত। বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের খাট রয়েছে। তো ওখানে দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের জন্য এই ধরনের বিশেষ খাট তৈরি করা হয়েছে ওই মাদ্রাসায়। তো এই হাফেজ মাহমুদুল হাসান ভাই উনি এরকম একটা খাটে 3 তলাতে থাকেন। একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে হয়। তো মাহমুদুল হাসান ভাই উনি ঘুমিয়েছেন। কাছাকাছি জায়গায় কিন্তু এই যে মাজহারুল ইসলাম ভাই উনিও আছেন। গভীর রাতে হঠাৎ করে এই মাহমুদুল হাসান ভাই উনি বলছেন, এই যা যা, এখান থেকে যা, চলে যা যা, এরকম বলছে। তো উনি এরকম বলছেন, এই কথার কারণে অন্যদের ঘুম ভেঙে যায়। ওনারা বলে যে, এই মাহমুদ ভাই কি হয়েছে? তখন মাহমুদ ভাই বলেন যে, আরে আমি তো ইয়াহিয়ার শব্দ শুনলাম। ইয়াহিয়ার শব্দ শোনা মানে উনি কি স্বপ্নের মধ্যে শুনেছেন? না, উনি বাস্তবে শুনেছেন। উনি বললেন হঠাৎ করে উনি ফিল করেছেন ওনার খাটটা কাঁপছে, যদিও বা ওই খাটের নিচে আরও 2 জন কিন্তু ঘুমাচ্ছে, তারা কিন্তু ফিল করে নাই ইয়াহিয়ার উপস্থিতি। এই মাহমুদ ভাই তখনই বুঝতে পেরেছেন যখন উনি শুনতে পেলেন ওনার শরীরের ডান পাশে, বাম পাশে, মাথার দিকে, পায়ের দিকে এবং উপর দিক থেকে বিলাপ করে কান্নার আওয়াজ আসছে। আর এই কান্নার আওয়াজটা আর কারো নয়, ইয়াহিয়ার। ক্রমাগত একই ধরনের কান্না চতুর্দিক থেকে আসছিল। তখন উনি বলছেন, এই চলে যা, চলে যা, এখান থেকে যা, এরকম বলছেন। তো এটা একটা আতঙ্কের সৃষ্টি করে। বিষয়টা অন্যান্য যারা স্টুডেন্ট ছিল, ওস্তাদ ছিলেন, তাদের সাথেও শেয়ার করা হয়। একই ঘটনা পরের দিনও ঘটেছে। আর ওই যে আব্দুল হালিম যে ইয়াহিয়াকে বিরক্ত করত, সে কিন্তু প্রতিনিয়ত এই স্বপ্নটা দেখেই যাচ্ছিল যে ইয়াহিয়া এসে তাকে হাত ধরে টানতে টানতে যেখানে তাকে বিশেষ করে তার লাশকে গোসল দেওয়া হয়েছিল সেই দিকটাতে নিয়ে যাচ্ছে। এদিকে আব্দুল হালিম তো ভয়ে থাকতো প্রচণ্ড। দ্বিতীয়বার যখন এই ঘটনার ঘটেছে এই যে হাফেজ মাহমুদ ভাইয়ের সাথে, তখন আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ওনারা তো ওই জায়গাটাতে সবাই দৃষ্টি প্রতিবন্ধী, কোনো ছেলে এসে বিরক্ত করছে না, তো
তখন এখানে একটা ব্যাপার, আসলেই তো কোনো দৃষ্টিসম্পন্ন ছেলে এসেও তো ওনাদের এই রুমে এসে বিরক্ত করতে পারে। এই জন্য আমির হামজা নামে আর একজনকে সেখানে রাখা হয়। আর এই যে মাহমুদ ভাই, উনি ফ্লোরিং করেছেন, আর ওনার ওই 3 তলা বিশিষ্ট খাটের ওই তিন মানে 3rd ফ্লোর যেটা আমরা বলি, ওই জায়গাটাতে আমির হামজা ভাই শুয়েছেন। ওই রাত্রে বৃষ্টি শুরু হয়েছে, রাত আনুমানিক 2:30 বাজে। তো বৃষ্টি হলে কি হয়, পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু হঠাৎ করে মনে হলো ওই রুমের পরিবেশটা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই আমির হামজা ভাই ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পান। উনি প্রথমে ফিল করেন যে ওই খাটটা কাঁপাকাঁপি শুরু হয়েছে, আর দেখছেন যে ওনার পায়ের এক সাইডে একটি কালো মোটা অবয়ব শূন্যে ভাসতে ভাসতে ওনার দিকে আসছে এবং কাছে এসে বলছে, এই তুই এই খাটে কি করিস? এই খাটের মালিক কই? আর কখনো এই খাটে শুবি না, যা বের হয় এখান থেকে। তো উনি তো এইটা দেখার সাথে সাথে খুব ভয় পেয়েছেন। উনি তো চিৎকার দিয়ে উঠেছেন, আর সাথে সাথে ওই জিনিসটাও ভ্যানিশ হয়ে যায়। উনি সকলকে বলেন যে উনি এটা দেখেছেন। এরপরেও কিন্তু এই আমির হামজা ভাই উনি আরও একদিন সেখানে শুয়েছিলেন। শোয়ার পর উনি সেই অবয়বটা আবারও দেখেছেন। অবয়বটা বেশ কালো কুচকুচে, চেহারা বোঝা যায় না, কিন্তু ইয়াহিয়া ভাইয়ের কণ্ঠে বলছে, এই তুই এখানে কি করিস? খাটের মালিক কই? এটা এই আমির হামজা ভাই শুনতেন। এদিকে মাহমুদ ভাই, উনি তো ভয়ে ওই খাটে শুইতেন না, প্রচণ্ড ভয় পেয়েছেন। তো একে তো ওনার তো দৃষ্টি সংক্রান্ত সমস্যা রয়েছে, তারপর যদি এই ধরনের সমস্যা চলতে থাকে তাহলে তো আরও বিপদ। এমনিতেই অনেক ধরনের প্রতিবন্ধকতা সবসময় ফেস করতে হয়, তারপর এই ধরনের সমস্যা ফেস করা শুরু করেছেন, এটা তো আসলে ওনাদের জন্য বেশ কষ্টদায়কও বটে। তো এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়গুলো অনেকেই ফেস করতে থাকে। যেমন একজন ওস্তাদ আছেন, ওনার নাম হচ্ছে আনোয়ার স্যার। উনি এই দৃষ্টি প্রতিবন্ধীদের ইংরেজি এবং বাংলার ক্লাসগুলো নিয়ে থাকেন আর কি। তো আনোয়ার স্যার উনিও স্বপ্নে এই ইয়াহিয়াকে দেখতে থাকেন। কিছু একটা চাচ্ছে, কি চাচ্ছে বোঝা যাচ্ছে না, আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে, এরকমটা আর কি বলছে। যেহেতু এই সমস্যাটা বেশ তীব্র আকার ধারণ করেছে, এই সমস্যার সমাধান কিভাবে করা যায়, এই যে মাজহারুল ইসলাম ভাই উনি তখন এই মাহমুদ ভাই, ওনার সাথে কিন্তু ক্রমাগত ঘটনা ঘটছে। আর ওইদিকে ওই যে আব্দুল হালিম বা আমির হামজা ভাই, তাদের সাথে ঘটনা কিন্তু অনেকটাই কমে এসেছে, কারোর সাথে ঘটনা একদম বন্ধই হয়ে গেছে বলতে হবে। কিন্তু মাহমুদ ভাই উনি কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারছিলেন না। মাজহারুল ইসলাম ভাই তখন এই ময়মনসিংহের হালুয়াঘাটে এক নাম করা আলেমে দিন, যার নাম আল্লামা জিল্লুর রহমান দামাত বারকাতুহুম, তার কাছে নিয়ে যান। তো উনি সব কথা শোনার পর উনি বলেন, এটা তেমন কোনো ব্যাপার না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। উনি কিছু ঝাড়ফুঁক করে দেন, কিছু রুকিয়া করে দেন। তো সত্যি এরপরে মাহমুদ ভাইয়ের সাথে এই বিষয়টা আর হয় না। মাদ্রাসার ওস্তাদরাও ওনারা এই ইয়াহিয়া ভাইয়ের জন্য সাদাকা করেছিলেন, দোয়া করেছিলেন। আল্লাহর রহমতে এরপর থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এভাবেই সমস্যাটার সমাপ্তি ঘটে। প্রিয় লিসেনার্স, শুনলেন ঘটনাটি। ইয়াহিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তার ছিল। তো আমাদের আশেপাশে এমন অনেকেই রয়েছে। বিশেষ করে আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। যেহেতু আমি বাংলাদেশের নামকরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি, মাঝে মাঝে এমন কিছু শিক্ষার্থী আমি পাই, তাদের মধ্যে কিছু কিছু বিষয় দেখি যেটা স্বাভাবিক নয়। আমি দেখি যে অনেক শিক্ষার্থী তাদের সাথে আচরণটা ভালো করছে না, আর এই কারণে ওই শিক্ষার্থীটা আরও বেশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আমি যখন এই ব্যাপারটা লক্ষ্য করি কোনো কোনো ক্ষেত্রে, তখন আমি চেষ্টা করি যে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথেও এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, তারা যেন
ওই শিক্ষার্থীকে কখনো এমন কোনো কথা না বলে বা এমন কোনো আচরণ না করে যাতে ওই বাচ্চাটা মনে কষ্ট পায়। এই ধরনের শিক্ষার্থীরা স্বাভাবিক বাচ্চার সাথে মিশতে মিশতে একটা সময় তারা অনেকটাই স্বাভাবিক হয়ে যায়। আর এই ধরনের শিক্ষার্থীরা সবসময় ছোটোবেলা থেকে কেয়ার পেতে পেতে, ভালোবাসা পেতে পেতে বড় হয়েছে। তারা যখন পরিবারের বাইরে আসে এই শিশু বয়সে, যখন এসে অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের কাছে আচরণটা ভালো পায় না, ওরা মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়ে। আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমরা যেন আমাদের আশেপাশে থাকা এই মানুষগুলো সম্পর্কে অধিকতর সচেতন থাকি। তাদের প্রয়োজনীয়তা, তারা কিভাবে ভাবছে, তারা কিভাবে চিন্তা করছে, এই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি। তাহলে ইনশাল্লাহ এরাও একটা সময় স্বাভাবিক জীবনে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা সবাইকে একরকমভাবে বানান নাই। কারো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে কারো যদি মানসিক সমস্যা থাকে, বুদ্ধি কম থাকে, তাহলে তাদের সাথে আচরণটা ভিন্ন রকমের হয়। আমরা যেন তাদের এই আচরণগুলোতে বিরক্ত না হই, আমরা যেন তাদের সাথে আরও ভালো দায়িত্বশীল আচরণ করি। এটাই কিন্তু আমাদের কর্মকাণ্ড হওয়া উচিত। যদিও আমরা সবসময় সেটা করতে পারি না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, তবে আমাদের চেষ্টা করে যেতে হবে যেন আমরা এই মানুষগুলোর সাথে ভালো আচরণ করতে পারি। তাদেরকেও 8-10 স্বাভাবিক বাচ্চার মতো বড় হওয়ার জন্য আমরা সুযোগ করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ইয়াহিয়া মূলত পা পিছলে পড়ে যাওয়ার কারণেই তার শারীরিক অসুবিধাটা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল, আর এর ফলশ্রুতিতেই সে মারা গিয়েছিল। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। এই পৃথিবীর অনেক জিনিস সে দেখেই নাই, যা আমরা প্রতিনিয়ত দেখে পাপ অর্জন করছি। আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন, জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুন। সেই সাথে এই মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকেও অনেক ভালো রাখুন, লেখাপড়ায় আল্লাহ তাআলা বরকত দান করুন। আর মাদ্রাসার শিক্ষার্থীরা অনেকেই আপনাদের ওয়ার্ল্ড শোনেন, আমাকে মাজহারুল ইসলাম ভাই আমন্ত্রণ জানিয়েছেন সেখানে যাওয়ার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, শুধু আমি কেন, আমাদের পুরো টিমটা, মাজহারুল ইসলাম ভাই সহ অন্যান্য শিক্ষার্থী যারা আপনাদের ওয়ার্ল্ড শোনেন তাদের সাথে যেন আমরা দেখা করতে পারি। আমি চেষ্টা করব সর্বোচ্চ খুব তাড়াতাড়ি যেন আমি এই কাজটা করতে পারি। ইনশাল্লাহ আমি সেই চেষ্টাটা অব্যাহত রাখব। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের এবারের হরর নাইট এপিসোডের 63তম আয়োজনের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। আমরা কিন্তু বেশ কয়েকটি ঈদে স্পেশাল এপিসোড করেছি, ঠিক তেমনি একটা এপিসোডে ঘটনা ছিল আম্বিয়াপরীর। আম্বিয়াপরীর ঘটনা এই মিকাইল আহমেদ ভাই উনি এবং ওনার ওয়াইফ শুনছিলেন। এই ঘটনাটি যখন ওনারা শোনেন তখন ওনার ওয়াইফ বলেন যে ওনার কাছে একটি পরীর ঘটনা আছে, আর এই ঘটনাটি ওনার এক নানার সাথে ঘটেছিল। তখন মিকাইল আহমেদ ভাই উনি ওনার স্ত্রীর কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেন, আর সেই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি ঘটনা। ঘটনাটি 1975 সালের পরে ঘটেছিল। নির্দিষ্ট করে সালটা আসলে বলা যায় না, সময়টাও বলা যায় না, তবে শীতকাল ছিল না এতটুকু বলা যায়। ঘটনা যখন ঘটে তখন খলিল নানার বয়স 15 কি 16 বছর হবে। খলিল নানার বাড়ি ফরিদপুর জেলার কামালদি গ্রামে। ওই সময়ের প্রেক্ষাপটে ওই গ্রামে ভালো কোনো মাদ্রাসা ছিল না, যার কারণে ভালো একটি মাদ্রাসায় পড়ানোর জন্য ওনার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছিলেন। ওই সময়ে কিন্তু নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে বেশ ভালো ভালো নাম করা মাদ্রাসা ছিল। এই কারণেই কুমিল্লারই কোনো একটা জায়গায় একটি মাদ্রাসায় এই খলিল নানাকে ভর্তি করিয়ে দেওয়া হয়। ওই মাদ্রাসায় যে স্টুডেন্টরা থাকতো
প্রত্যেকটা স্টুডেন্টই আশেপাশের বিভিন্ন বাড়িতে লজিং থাকতো। কেউ কেউ রাতের বেলা সেখানে থাকতো। বিশেষ করে যারা বেশ বড় হয়ে গিয়েছে তারা মাদ্রাসায় থাকতো, রাতের বেলা খাবার টাবার নিয়ে চলে আসতো। আবার যাদের বয়স একটু কম, অনেক সময় দেখা যেত তারা লজিং বাড়িতেই থাকতো রাতের বেলা। ফজরের আজান হয়ে গেলে তখন তারা মাদ্রাসায় চলে আসতো। অনেক দূরে দূরে যে থাকতো বিষয়টা এরকম না, কাছাকাছি জায়গায় লজিংগুলো ঠিক করে দিত এলাকাবাসী। তারপর মাদ্রাসার তরফ থেকে এলাকাবাসীও এই বিষয়ে খুব আন্তরিকতার সাথেই কাজগুলো করত। তো ওইভাবেই চলছিল। খলিল নানাও খুব ভালো মতো লেখাপড়া করছিলেন, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছিল না। খলিল নানা যেই মাদ্রাসায় লেখাপড়া করতেন ওই মাদ্রাসা থেকে ওনার যে লজিংয়ের বাড়িটা, সেই লজিংয়ের বাড়িটা যে অনেক দূরে বিষয়টা এরকম না, তবে 200 মিটার বা 250 মিটার, মানে 1 কিলোমিটারের 4 ভাগের 1 ভাগ দূরত্বে ছিল আর কি। তো ওই লজিং যেই বাড়িটা, ওই বাড়িতে ঢোকার আগেই বেশ বড় একটা বাগান পড়তো। ওই বাগানে বিভিন্ন ধরনের গাছ ছিল, তার মধ্যে বড় একটা তাল গাছ ছিল, বেশ অনেক বড় ছিল ওইটা তাল গাছটা। আর ওইটার পাশ দিয়েই ছোট্ট একটা নদীর মতো ছিল, নদী না, একটা খালের মতো বলা চলে আর কি। ওই খালে বিভিন্ন সময় জেলেরা মাছ ধরতে আসতো। খলিল নানার বয়স 15-16 হলেও উনি বেশ সুঠাম দেহের অধিকারী ছিলেন। বয়সের তুলনায় ওনার শারীরিক গঠনটা বেশ ভালোই ছিল আর কি। আর উনি খুব ইসলামিক মাইন্ডেই চলতেন আর কি। ছোটোবেলা থেকেই ওই ধরনের পরিবেশে বড় হয়েছিলেন। তারপর যেহেতু মাদ্রাসায় উনি ভর্তি হয়েছেন, অন্যান্য স্টুডেন্টদের থেকে ওনার চালচলন বেশ নম্র, ভদ্র এবং মার্জিত ছিল। উনি রাতের বেলা ওই লজিং বাড়িতে থাকতেন, সব সময় না, মাঝে মাঝে থাকতেন। যদি দেখা যেত যে কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে, তারপর ঝড় বাদল হয়েছে, এরকম বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষাপটে উনি মাঝে মাঝে লজিং বাড়িতে থাকতেন। আবার ফজর আজানের পর উনি চলে যেতেন। তো লজিং বাড়ির যিনি মালিক, ওনার নাম ছিল মিজান। তো এই মিজান চাচা এই খলিল নানাকেও খুব স্নেহ করতেন, খুব আদর করতেন, ভালোবাসতেন। তো এভাবেই চলছিল সব কিছু। এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় কি, এই যে খলিল নানা উনি ঘুমের ভেতরে, মানে স্বপ্নের মধ্যে কোনো একটা নারী অবয়বকে দেখা শুরু করেন। সেই নারী অবয়বটা বিভিন্নভাবে তার সামনে আসে, ভয় দেখায় না, কিন্তু বলে তোমাকে নিয়ে যাব, তোমাকে ভালো লেগেছে, এই সমস্ত কথাবার্তা। খলিল নানা উনি স্বপ্নের মধ্যেই এই দৃশ্যগুলো দেখে ভয় পেতেন এবং তাকে বলতেন যে তুমি আমার কাছে এসো না, তুমি আমার থেকে দূরে থাকো, এগুলো বলতেন। কিন্তু প্রায়শই উনি এই স্বপ্নগুলো দেখতেন। ঘুমের ভেতরে উনি ভয় পেয়ে জেগে উঠতেন। এই কারণে উনি যখন মাদ্রাসায় থাকতেন, সিংহভাগ সময়ই ওনার সাথে কোনো একটা ছাত্র ভাইকে পাশে শুয়ে থাকতে বলতেন, যাতে করে উনি ভয় কম পান। মাঝে মাঝে এমন হতো যে ওনার পাশে কোনো ছাত্র ভাই শুয়ে থাকলে ওই রাত্রে উনি এই স্বপ্নগুলো দেখতেন না। একদিন কি হয় যে খলিল নানা লজিং বাড়িতে গিয়েছেন, আবহাওয়া একটু খারাপ থাকার কারণে উনি আর মাদ্রাসায় আসেন নাই। চিন্তা করেছেন যে উনি ফজরের সময় বা এরকম আজান হয়ে গেলে বা নামাজ পড়ে মাদ্রাসায় যাবেন। সকালবেলা এই যে মিজান চাচা, যিনি ওই লজিং বাড়ির মালিক, উনি দেখেন যে উঠোনের একটা জায়গায় হারিকেনটা দাঁড় করানো। হারিকেনটা তখনও মিটমিট করে জ্বলছে, তখন কিন্তু সকাল হয়ে গেছে। আর উনি খেয়াল করেন যে এই যে খলিল নানা উনি যেই ঘরটাতে থাকতেন সেই ঘরের দরজা খোলা। এটা দেখার সাথে সাথে মিজান চাচার মনে সন্দেহ হয়। উনি বুঝতে পারেন বিষয়টা তো স্বাভাবিক না, কারণ খলিল ও বাইরে থেকে যদি বাইরে গিয়েও থাকে, বাইরে থেকে ভিতরে যাবে, দরজা বন্ধ করে দিবে, হারিকেন কেন উঠানোর উপরে থাকবে? আর ও মাদ্রাসায় যদি সকালবেলা চলেই যায়, এভাবে দরজা খুলে রেখে হারিকেন তো উঠোনের উপর রেখে যাওয়ার কথা নয়, এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি সাথে সাথে মাদ্রাসায় চলে যান। মাদ্রাসায় গিয়ে হুজুরকে জিজ্ঞেস করেন যে খলিল কোথায়? তখন হুজুর বলেন যে না তো, খলিল রাত্রেবেলা খাবার খেতে গিয়ে আসে নাই। আর এরকম তো মাঝে মাঝে আসে না, ফজরের সময় তো চলে আসে, শুধু খলিল না, এরকম অনেক স্টুডেন্টই আসে, তো সব স্টুডেন্টরা আসছে, কিন্তু খলিল তো আসে নাই। তখনই মিজান চাচা বুঝতে পারেন নিশ্চয়ই খলিলের সাথে কোনো একটা অঘটন ঘটেছে। উনি চারদিকে খোঁজ খবর লাগিয়ে দেন, কোথাও খলিল নানাকে পাওয়া যায় না।
তবে হ্যাঁ, বাগানের মধ্যে যেখানে তাল গাছ রয়েছে, এই তাল গাছের নিচে খলিল চাচার একটা স্যান্ডেল, না খলিল নানার একটা স্যান্ডেল পাওয়া যায়, যে স্যান্ডেলটা তাল গাছের নিচে পড়েছিল। এটা দেখার সাথে সাথে সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে যে একটা স্যান্ডেল রয়েছে, অন্যটা কোথায়, পাশে যে খালের মতো রয়েছে, এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে নাই তো? সেখানেও খোঁজ খবর করা হয়, জাল ফেলা হয়, না, খলিল নানাকে আসলে পাওয়া যাচ্ছে না। এদিকে ফরিদপুরে ওনার যে গ্রাম, সেই গ্রামে এই মিজান চাচা চিঠি লেখেন। তখন কিন্তু এরকম মোবাইল ফোন ছিল তো নাই, টেলিফোনও ছিল কিন্তু খুব কম। তখন বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে টেলিফোন ছিল। এখন যেই গ্রামে, সেই গ্রামে তো টেলিফোনও নেই, এই জন্য চিঠি লিখতে হতো। আর চিঠি লেখার পর এই চিঠিটা পৌঁছাতেও কমপক্ষে 3 দিন সময় লাগতো। মিজান চাচা মাদ্রাসার হুজুরের সাথে পরামর্শ করে দ্রুত এই খলিল নানার বাড়িতে চিঠি লেখেন তার মা বাবার কাছে, যে ওনারা দ্রুত চলে আসেন, যেন তার ছেলেকে পাওয়া যাচ্ছে না। এদিকে খলিল নানার খোঁজ খবর তো চলতে থাকে, কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। মিজান চাচা খুব আফসোস করতে থাকেন যে তার বাড়িতে একটি ছেলেকে উনি রেখেছেন, তালেবে এলেমকে রেখেছেন, তার বাড়ি থেকে একটা ছেলে হাওয়া হয়ে গেল। এই দায়িত্ব উনি কিভাবে এড়াবেন? তার মা বাবার কাছে এই মিজান চাচা কী জবাব দেবেন? উনি ওনার মতো করে খুঁজছিলেন, বিভিন্ন হুজুরের কাছে গিয়েছেন যে কি হলো, কেউ আসলে ঠিকঠাক মতো কেউ আসলে কোনো সমাধান দিতে পারছিলেন না, যে কোথায় আছে, কী অবস্থা, কেউ বলতে পারছিলেন না। এভাবে দিন যেতে থাকে। 3 থেকে 5 দিনের মাথায় একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে একজন জেলে, এই জেলে খলিল নানাকে বাড়িতে নিয়ে আসে। সকালবেলা খলিল নানাকে দেখে মিজান চাচা, যিনি এই লজিং বাড়ির মালিক আর কি, উনি তো দেখে খুব চমকে যান, যে আরে এ কী অবস্থা! খলিল নানাকে দেখে চিনতেই পারছেন না। খলিল নানার কাপড় চোপড়ে কাদা মাটি লেগে একদম কিম্ভূতকিমাকার অবস্থা, তার চেহারায়ও কাদা মাটি লেগে আছে, চেহারা হুট করে দেখলে বোঝা যায় না। তখন ওই জেলেকে জিজ্ঞেস করলেন, তুমি একে কিভাবে পেলে? তখন ওই জেলে বলেন যে উনি সকালবেলা এদিক দিয়ে মাছ ধরতে ধরতে যাচ্ছিলেন একটা নৌকার উপরে, হঠাৎ করে দূর থেকে একটা আওয়াজ শুনে উনি তাকান। উনি দেখেন যে এই যে বাগানের মধ্যে, যে বাগানের মধ্যে তাল গাছ রয়েছে, এই বাগানের ভেতর থেকে একটা আওয়াজ আসছে। তো এই বাগানকে ঘিরে বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা এলাকাবাসীর মধ্যে প্রচলিত ছিল। উনি এই আওয়াজ শুনে চিন্তা করেছেন যে ভূতের আওয়াজ বা কোনো জিন তাকে ডাকছে। এই চিন্তা করে উনি দ্রুত ওখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু বারবার আওয়াজ আসছিল। তখন ওনার মনে সন্দেহ লাগে, যেহেতু দিনের বেলা, উনি তখন নৌকাটা তীরে রেখে ওই বাগানের মধ্যে ঢুকেছেন। ঢোকার পর দেখেন যে এই অবস্থা। এটা দেখে ওই জেলে আরও ভয় পেয়েছেন, কারণ একদম কাদামাটি লাগা অবস্থা, তারপর কাদামাটিও শুকিয়ে গিয়েছে, কেমন যেন একটু বিদঘুটে দেখা যাচ্ছে, আর আশেপাশে কেউ নাই। প্রথমে চিন্তা করছে এটা মনে হয় কোনো ভূত প্রেত হবে, উনি আবার উল্টো দিকে দৌড় দিতে গিয়েছেন, কিন্তু না। আবার যখন পেছন থেকে ডাক দিচ্ছে, তখন এই যিনি জেলে, উনি চিন্তা করেন যে এটা তো মানুষই মনে হচ্ছে। তখন কাছে যান, যাওয়ার পরে বুঝতে পারেন আরে এই ছেলেকে তো আমি চিনি, এ তো সেই ছেলে যে 3-4 দিন আগে নিখোঁজ হয়ে গেছে, মিজান চাচার বাড়িতে লজিং থাকতো, মাদ্রাসায় পড়ে। তখন দ্রুত তাকে উঠিয়ে এই মিজান চাচার বাড়িতে নিয়ে আসেন। মিজান চাচা নিজের হাতে এই খলিল নানাকে গোসল করিয়ে কাপড় চোপড় পরিবর্তন করে দেন। খলিল নানা কোনো কথা বলতে পারছিলেন না ওইভাবে, শুধু বলছিলেন যে আমার খুব ক্ষুধা লেগেছে, আমি ভাত খাবো। মিজান চাচার স্ত্রী, উনি দ্রুত রান্নাবাড়া করেছিলেন যেন খলিল নানাকে খাওয়াতে পারেন। তো খলিল নানা খাওয়ার পর একটু স্বাভাবিক হন। আর এই যে মিজান চাচা চিঠি পাঠিয়েছিলেন, খলিল নানার বাড়ির লোকজনও চলে আসে ইতোমধ্যে। তবে ওনারা এসে দেখেন যে খলিল নানাকে পাওয়া গেছে। সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে খলিল নানা কোথায় গিয়েছিলেন, এই কয়েকদিন কোথায় ছিলেন। খলিল নানা যখন একটু স্বাভাবিক হন, তখন উনি বলতে থাকেন, সেটা হচ্ছে যে ওই রাত্রে উনি খাওয়া দাওয়া করার পর শুয়েছিলেন, বেশ রাত্রে ওনার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো ওয়াশরুমে যাওয়ার জন্য উনি যখন ঘর থেকে বাইরে বের হয়েছেন, তখন উনি হঠাৎ করে ফিল করেন যে দুটো নরম হাত তার 2 হাতের বাহুতে ধরেছে,
চেপে ধরেছে এবং তাকে শূন্যে তুলে নিয়ে যাচ্ছে। উনি যখন শূন্যে উঠে যাচ্ছিলেন তখন একটা গাছের ডালের সাথে তার পায়ের আঘাত লাগে, তখন পায়ের একটা স্যান্ডেল পড়ে যায়। উনি তখন নিচের দিকে তাকান, দেখেন সেই তাল গাছটার একটা পাতার সাথে, তাল গাছের পাতাগুলো তো বেশ বড় হয়, তালের পাতা এই যে পাখাগুলো বানানো হয়, তো ওই রকম চওড়া একটা পাতার সাথে তার পায়ের আঘাত লাগে, তখন ওই স্যান্ডেলটা পড়ে যায়। উনি এটা দেখার পর ওনার আর কোনো কিছু আসলে মনে নাই, উনি একটা ঘোরে চলে যান, মানে একটা ঘোরের জগতে, একটা মায়ার জগতে চলে যান। ওনার শরীরের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই, ওনার শুধু এতটুকু মনে আছে উনি শূন্যে ভেসে যাচ্ছিলেন এবং দুটো হাত ওনার দুটো বাহুকে চেপে ধরে রেখেছিল। এরপর ওনার যখন সেন্স আসে তখন দেখেন যে উনি একটা ভিন্ন জগতে আছেন, সামনে বিভিন্ন ধরনের খাবার রাখা, মিষ্টি রাখা, আর স্বপ্নে যেই পরীটাকে উনি দেখতেন সেই পরীটা তার সামনে, সেই পরীটা তাকে মিষ্টি খাওয়ার জন্য অফার করছে। এদিকে এই যে খলিল নানা, ওনার কিন্তু একটা বিষয় মাথায় ওই সময় কাজ করছিল। বিভিন্ন ময় মুরব্বী এবং ওনার উস্তাদদের মুখ থেকে শুনেছিলেন যে জিনেদের জগতের মিষ্টি যদি কেউ খায়, বিশেষ করে ওই জগতে যাওয়ার পরে সেখানকার মিষ্টি খায়, তাহলে নাকি অনেক ক্ষেত্রেই তাদের বশীভূত হয়ে যেতে হয়, তাদের কথার বাইরে যাওয়া যায় না। খলিল নানা তো কোনোভাবেই সেই মিষ্টি খাবেন না, কোনো খাবারই খাবেন না, সমানে কান্নাকাটি করছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তার এই কান্নাকাটি দেখে ওই পরীর মা বাবা ওই পরীকে খুব বকাঝকা করে যে কোন মা বাবার সন্তানকে তুই নিয়ে আসছিস সেভাবে, ওর তো কোনো সম্মতি নাই এখানে আসার, তুই কেন এখানে নিয়ে আসলি এই পরিস্থানে, যা এখানে ফেরত দিয়ে আর কখনোই একে বিরক্ত করবি না। এদিকে ওই পরী বলে না, ওকে আমি ফেরত দেবো না, ওকে আমি বিয়ে করব, এটা সেটা বলছে। ওর মা বাবা নাকি খুব রাগারাগি করে এবং হুমকি ধামকিও দেয় সেই পরীকে। একটা পর্যায়ে পরী বলে ঠিক আছে দিয়ে আসতেছি। পরীটা ছিল খুবই রাগান্বিত অবস্থায়। তখন নাকি এই খলিল নানাকে পরী আবার দিয়ে যেতে থাকে। ওই দিন রাতের বেলায় নাকি দিয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে বেশ কয়েকটা দিন কেটে গেছে। আসলে এবার এটা খলিল নানা ওইভাবে বলতেও পারেন না, খলিল নানা শুধু এতটুকু বলতে পারেন যে ওখানে যাওয়ার পর এরকম কান্নাকাটি হয়েছিল, তারপরে ওনাকে দিয়ে যায়। যখন দিয়ে যায় পরীটা এতটাই ক্ষিপ্ত ছিল, ওই তাল গাছের ওই কাছাকাছি এসে একটু নিচে নামিয়ে প্রায় 10 হাত উপর থেকে খলিল নানাকে ছেড়ে দিয়েছিল। ওই রাত্রে বৃষ্টি হয়েছিল, যার কারণে মাটি বেশ কর্দমাক্ত ছিল, ওই কাদার মধ্যে ওই খলিল নানা পড়ে গিয়েছিলেন, যার কারণে আল্লাহর রহমত ওনার শরীরে তেমন কোনো আঘাত লাগে নাই, তবে পুরো শরীর কর্দমাক্ত হয়ে গিয়েছিল আর কি, কাদা লেগে একদম বিশ্রী অবস্থা। খলিল নানার ভাষ্য অনুযায়ী উনি মাঝখানে ওখানে সর্বোচ্চ 1 দিন ছিলেন। এদিকে 3 থেকে 5 দিন কিন্তু কেটে গিয়েছে। উনি কি আসলে 3 থেকে 5 দিন এই তাল গাছের নিচে অজ্ঞান অবস্থায় ছিলেন, নাকি এই 3 থেকে 5 দিনই উনি ওই পরিস্থানে ছিলেন, এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না। এই ঘটনার পর ওই পরীটা খলিল নানাকে বিরক্ত করতে পারে এরকম একটা সমস্যা কিন্তু থেকে যায়, বা এরকম একটা সন্দেহ কিন্তু থেকে যায়। তো খলিল নানার পরিবারের সদস্যরা যেহেতু ওখানে এসেছিলেন, খলিল নানাকে ওনারা ফরিদপুরে নিয়ে আসেন, নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে ভালো একজন হুজুরকে দেখানো হলে তখন হুজুর বলেন যে খলিলের যদিও বিয়ের বয়স হয়নি, তবুও তাকে এখনই বিয়ে করিয়ে দিতে হবে, তা না হলে পরবর্তীতে আরও বড় ধরনের সমস্যা হতে পারে। তখন একজন কোরআনে হাফেজা নারীর সাথে খলিল নানার বিয়ে হয়ে যায়। ওনাদের 2 ছেলে এবং 1 মেয়ে আছে এবং তারা সকলেই কোরআনের হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ ওনারা এখনও সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, কারো কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, পরীর জগতে চলে যাওয়া, নিয়ে যাওয়ার ঘটনা, এটা কিন্তু বিভিন্ন সময় আমি শুনেছি বা আপনারাও শুনেছেন। তবে পরীর পরিবার চাপ দিয়ে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে এমন ঘটনা কিন্তু আছে, তবে সেটা কম শোনা যায়। আমরা অনেকেই এই ধরনের ঘটনাগুলো শোনার পর নিজেদের মনের মধ্যে এক ধরনের একটা ফ্যাসিনেশন কাজ করে, বা একটা ফ্যান্টাসির জগতে আমরা চলে যাই, ইস আমাদের সাথে যদি এরকম হতো, পরিস্থানে যেতে পারতাম, এটা সেটা কত ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে কিন্তু কাজ করে। কিন্তু প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটেছে তারা কেউই স্বাভাবিক জীবনে সহজে ফেরত আসতে পারে না। খুব অল্প সংখ্যক লোক, যেমন খলিল নানা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পেরেছেন আলহামদুলিল্লাহ, কারণ উনি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নিয়েছিলেন।
ওইখানে উনি কোনো খাবার খান নাই, এটা যেমন একটা ঠিক সিদ্ধান্ত ছিল। আবার ওনার পরিবারের সদস্যরাও ভালো একজন হুজুরের কাছে গিয়েছিলেন, উনি যে পরামর্শ দিয়েছিলেন সাথে সাথে সেই পরামর্শ অনুযায়ী কাজ করেছিলেন তার পরিবারের সদস্যরা, যার কারণে আল্লাহর রহমতে ওনার সাথে তেমন কোনো সমস্যা আসলে ওইভাবে হয়েছে বলে জানা যায় না। আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন। কিন্তু এমন অনেক ঘটনা রয়েছে যা মানুষের জীবনকে একদম তছনছ করে দিয়েছে। সাময়িকভাবে কোনো পরীর চেহারা দেখে মানুষ একটা ঘোরের মধ্যে চলে যায়, একটা মায়াজালে আবদ্ধ হয়ে যায়, তাকে ছাড়া আর কিছু ভাবতে পারে না। কিন্তু একটা সময় এসে এটাই একটা কাল হয়ে দাঁড়ায়। প্রিয় লিসেনার্স, আমরা মৃত সাগরের পরী এই ঘটনাটি ভয়ের শিহরণ বইয়ে আছে, সেটা আমরা পড়ছিলাম। অর্ধেক অংশ আমরা প্রচার করেছি ইনশাল্লাহ আসছে শুক্রবার। মৃত সাগরের পরীর যেই দ্বিতীয় অংশ বা শেষ অংশটা আছে সেটা আমরা ইনশাল্লাহ প্রচার করব। আসলে সব পরীর ঘটনা মানুষের জীবনের জন্য ভালো কিছু বয়ে আনে না। অধিকাংশ পরীর ঘটনাই মানুষের জীবনকে তছনছ করে দেয়। আবারও বলছি, কেউ এই ধরনের কামনাও করবেন না যেরকম আপনাদের সাথে হোক বা আমাদের সাথে হোক। আর যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে তারা আল্লাহর হস্তে এই বিষয়গুলো গোপন না রেখে ভালো কোনো আলেমের সাথে পরামর্শ করে দ্রুত এটার সমাধান নেন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বলা হয় এগুলো কাউকে বলা যাবে না, বললে ক্ষতি হবে। একটা সময় কিন্তু সেই ব্যক্তিটা বলতে বাধ্যই হন, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে তার, যা উনি নিজেও বুঝতে পারেন না। এমনও ঘটনা ঘটে মৃত্যুর মাধ্যমে সেই ঘটনাটি শেষ হয়। আমরা চাই না এমন ধরনের ঘটনা ঘটতে থাকুক। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি আমাদের এবারের এপিসোডের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি যারা ঘটনা পাঠিয়েছেন, আর ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে ঘটনা দুটি শুনলেন। ইনশাল্লাহ আসছে বৃহস্পতিবার আপনাদের সাথে কথা হবে নতুন 6টি ঘটনা নিয়ে, আপনাদের পাঠানো ঘটনা নিয়ে। ইনশাল্লাহ থার্সডে নাইট এপিসোড রাত 10:59 প্রচারিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।